সম্প্রতি রাজ্য সরকারের যে হাসপাতালগুলো সেখানে সাধারণ একটা ছানি অপারেশন করতে গিয়ে আমরা দেখেছি কিভাবে অন্ধত্বের শিকার হতে হলো সাধারণ মানুষকে। এবং মুখ্যমন্ত্রী প্রায় 2011 থেকে 24 যদি আমি ধরি তাহলে প্রায় 13 বছর হতে চললো এই সরকার, এবং বিভিন্ন জায়গায় জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতালও মুখ্যমন্ত্রী করেছেন। তাহলে রাজ্যের এই বেহাল দশা কেন, বা স্বাস্থ্য ব্যবস্থার এই পরিকাঠামো কেন? আপনি নিজেও একজন পেশায় ডাক্তার, কি বলবেন? একটা জিনিস আপনি ভুল বললেন, মুখ্যমন্ত্রী নীল সাদা বিল্ডিং সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন বলে যে প্রচারটা তিনি করেছেন সেটা কিন্তু সেভাবে হয়। আমাদের ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশনের যে প্রচুর পরিমাণে টাকা আসে, সেই টাকাটা হলো স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রতি বছর আসে। সেই টাকার কমিশন বাদ দিয়ে দিদির ভাইয়েরা নীল সাদা বাড়ি করেছেন, তাই স্পেশালিটি হাসপাতাল নামে হাসপাতালগুলো তৈরি হয়েছে। কিন্তু হাসপাতালের ভেতরে না আছে আধুনিক যন্ত্রপাতি, না আছে আধুনিক ডাক্তার পরিষেবা, না আছে কোনো সিস্টেম। ন্যাচারালি রুগীদের সামান্য একটু বড় অপারেশন বা একটা রাস্তার বড় অ্যাক্সিডেন্ট যে কোনো ইয়েতে তাদের ছুটে চলে আসতে হয় কলকাতার বড় হাসপাতালগুলোতে। এই সুপার স্পেশালিটির নামে মানুষকে ধোকা দেওয়া। আরেকটা ধোকার জায়গা হলো স্বাস্থ্যসাথী। সেখানে স্বাস্থ্য বলে কিছু নেই, সাথী আছে। প্রচুর দাতাদের পাবেন, প্রচুর লোকজনদের পাবেন যারা বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী এই করেছেন ওই করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখন একটা হাসপাতালে যাবেন, ভর্তি হবেন, আপনি দেখবেন যদি আপনাকে স্বাস্থ্যসাথী 2 লাখ বা 3 লাখ টাকার বিল দেয়, সমপরিমাণ টাকা আপনার থেকে এটা ওটা কিনে পাবেন, যে টাকায় আপনি স্বাস্থ্যসাথী ছাড়াও বাইরে চিকিৎসাটা করে নিতে পারতেন। এটা যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো স্বাস্থ্যসাথী সরকারি হাসপাতালগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে। আমরা কিন্তু এতদিন ধরে, এত বছর ধরে জানতাম যে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে কোনো অর্থ লাগে না, ফ্রি। সেই জায়গায় আজকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে কোটি কোটি টাকা এই সরকারি হাসপাতালে রুগীদের দেখিয়ে ইন্স্যুরেন্স থেকে আদায় করা হচ্ছে। এটা একটা বড়, অত্যন্ত বড় মাপের একটা স্ক্যাম। এটা বাইরে আসা উচিত, তদন্ত হওয়া উচিত। সেগুলো বাদ দিয়ে প্রতিনিয়ত যেটা বলছেন বাংলায় আজকে হাসপাতাল হয়ে গেছে দালাল রাজ। যেসব গ্রুপ ডি বা তাদের 10 পুরুষ ধরে বংশানুক্রমে মেডিকেল কলেজ বা নীলরতন এইসব হাসপাতালগুলোতে থাকে, তারাই রুগী ভর্তি করেন, তারাই রুগীকে দেখাশোনা করান, তারাই রুগীর সব ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। অথচ তাদের পকেটে যদি না দেওয়া হয় তখন কিন্তু রুগী ওইভাবে মরতে মরতে মরন্ত রুগীও এখান থেকে ওখানে শাটেলককের মতো করে। কোনো কন্ট্রোল নেই প্রশাসন, পুলিশের, যদিও প্রত্যেকটা থানার ভেতরে পুলিশের ক্যাম্প আছে। দ্বিতীয় কথা, হাসপাতালের সুপার বা ম্যানেজমেন্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, কোনো কারোর সাথে কারো কোঅর্ডিনেশন নেই। একটা রুগী এমার্জেন্সিতে আসলে লিখে দিল নো বেড, রিগ্রেট নো বেড, চলে যান আরজি করে গিয়ে একই খবর। কেন সরকারি পরিষেবাতে মেডিকেল কলেজ বা পিজি রেফার করার সময় জানবে না যে আরজি করে বেড নেই, সেখানে পাঠানো যাবে না? কেন রুগীর পক্ষে যে মূল্যবান গোল্ডেন টাইম, যে সময়টুকু চিকিৎসা দিলে মানুষটা বেঁচে যেত, সেই সময়টা রাস্তায় তাকে অ্যাম্বুলেন্সের ভেতর কাটাতে হয়। এবং এই ফলে আমরা দেখেছি বর্তমানে, দেখুন বাচ্চা বাচ্চা মায়েরা মা হতে গিয়ে বিলো 18 ইয়ার্স পশ্চিমবঙ্গে এখন প্রথম নিওনেটাল মর্টালিটি, শিশু মৃত্যু। হট করে দেখবেন আপনি মুর্শিদাবাদে 9 জন শিশু মারা গেল, বিসিরায় কিছুদিন আগে অ্যাডিনো ভাইরাসে 15 জন শিশু মারা গেল। মানে যেভাবে বাচ্চাদের মৃত্যুর হার, মায়ের মৃত্যুর হার, মৃত্যু ছেড়ে দিন যে কোনো রোগে মূল্যবান ওষুধপত্র হাসপাতালে পাবেন না, যেগুলো এতদিন চলেছিল। মাননীয় সেগুলো দামি ওষুধ কেটে দিয়েছেন, কয়েকটা আইটেম রেখেছেন, এবং ক্যান্সার পেশেন্ট পর্যন্ত মাত্র 2 দিনের ওষুধ পান। আপনি বলুন, একজন ক্যান্সার পেশেন্ট 2 দিন বাদে বাদে হাসপাতালে আসবে ওষুধ তুলতে? সম্ভব এটা? সে আসছে দূর দূরান্ত কোথায় কোথায় থেকে, তাকে 2 দিনের ওষুধ, সে কখন কি করবে? এই যে মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া, স্বাস্থ্যসাথীর নাম করে মানুষকে প্রতারণা করা, হাসপাতালগুলোতে কোনো রকমের ব্যবস্থাপনার মধ্যে সামঞ্জস্য না থাকা, বহু রুগী দেখবেন রাতের পর রাত বাইরে এমার্জেন্সি কাটিয়ে অবশেষে মারা যায়, অথবা তারা দালাল চক্রের হাতে কোনো নার্সিংহোমে গিয়ে পড়ে। কিন্তু এখানেই প্রশ্ন যে এই যে বেড পাওয়া যায় না, এটা কিন্তু আজকের সমস্যা নয়, দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে চলে আসছে যে হাসপাতালে গেলে বেড পাওয়া যায় না,
যারা রুগী তাদেরকে মাটিতে পড়ে শুয়ে থাকতে দেখা যায়। যখন সরকার জানে যে এই ধরনের পরিষেবা, সেখানে বেড বাড়ানোর ব্যবস্থা এত বছরেও করে উঠতে, এটা তো একটা সিম্পল পরিষেবা যে হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো, সেটা করে উঠতে পারলো না কেন? বেডের কথা, প্রথম কথা তো আমি বলেছি যে টাকাটা আসে কেন্দ্র থেকে, আমাদের ন্যাশনাল হেলথ মিশনের NSH নানা ধরনের। এইবার কোন খাতে কোনটা ব্যয় হবে তারও একদম নির্দিষ্ট ব্যাখ্যা আছে, লেখা আছে। তিনি তো সেগুলো জবাব টবাব হিসেব টিসেব দেন না, এইসব ধার ধারেন না। কিন্তু তার মতো খরচা করেন, এই টাকা দিয়ে কখনো হেলিকপ্টারে ঘুরেও আসেন, আবার কোনো সময় বাচ্চাদের জুতো কিনতেও পাঠিয়ে দেন। কোনো আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবার ঊর্ধ্বে, মানে কোনো আইনের ঊর্ধ্বে তিনি তার মতো চলেন। কেউ প্রশ্ন করলে তার কপালে দুঃখ থাকে, সুতরাং প্রশ্নও কেউ সচরাচর আজকাল করে না। আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা অনিয়মটাকে নিয়ম ভাবতে অভ্যস্ত হয়েছি, আমরা কাটমানি দেওয়াটাতে অভ্যস্ত হয়েছি, আমরা চুরি করাটাকে গায়ে মানিয়ে নিতে অভ্যস্ত হয়েছি। পশ্চিমবঙ্গে এভাবেই চলছে। পশ্চিমবঙ্গে অরাজকতা, তৃণমূলের দাদাগিরি, কাটমানি, সিন্ডিকেট, চুরি, চাকরি চুরি, সমস্ত জিনিস এখন এক ধরনের, আপনি বলতে পারেন যে এগুলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। এই অ্যাপ্রুভাল পেয়ে এই যে তৃণমূলের মব লিঞ্চিং হচ্ছে, এত পিটিয়ে মারা হচ্ছে, কিছু হচ্ছে কি? এত আইন হয়েছে, এত কিছু হচ্ছে, কিছু হচ্ছে কি? হচ্ছে না। তার কারণ হলো এটা একটা তৃণমূলের গুন্ডাদের অহংকার এবং গুন্ডাগিরিতে এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশও গায়ে হাত দিতে ভয় পায়, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশান নেন না। হঠাৎ দেখলেন কলকাতা কর্পোরেশনের 46টা না 42টা ওয়ার্ডে তিনি কম পেয়েছেন, হেরেছেন, বিজেপি জিতেছে, রাগ উঠে গেল, বাস ফটাফট ইনি সব হকার তুলে দিয়ে, তোমরা বিজেপিকে ভোট দেবে আর এখানে হকারি করে যাবে, হবে না। তিনি হকার তোলার নাম করে সব ভেঙে চুরি ঘুরিয়ে দিয়ে তিনি দেখলেন এবার আমাকে হাত দিতে হবে, আমার যারা দুধেল গাই সেখানে হকার তুলতে হবে, বাস তিনি তার তখন বোধোদয় হয়ে গেল, তিনি থামিয়ে দিলেন একদম। তিনি বললেন আমি তোমাদের 1 মাস সময় দিলাম, আমি হকারের বিরুদ্ধে নই, অমুকটা 360 ডিগ্রি ঘুরে গেল। এই যেখানে রাজ্যের প্রশাসন, মুখ্যমন্ত্রীর খোদ অ্যাটিটিউড, সেই রাজ্যে আপনি কি আশা করেন? কি আশা করেন? মানুষ সুখে আছে? একটা মানুষকে বলতে পারবেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ মানুষ কে কার উপরে যে মুখ বন্ধ করে থাকলে ঠিক আছে, প্রবার শত্রু নেই, কিন্তু আপনি মুখ খুলুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, হয় আপনাকে চাপকে মেরে দেবে, নয় আপনার লুটপাট হবে, নয় আপনাকে পয়সা জমা দিতে হবে। এই হলো পশ্চিমবঙ্গের নিদান। প্রাইভেটে যাওয়ার যার পয়সা নেই, স্বাস্থ্যসাথী কার্ড আছে, গিয়ে কাজ হচ্ছে না। আপনি মানুষ যখন পয়সা নেই, চিকিৎসা পাচ্ছে না সরকারি হাসপাতালে, পড়ে মরছে, মানুষ বাড়িতে বসে থাকে, জানেন কি যাবো হাসপাতালে গিয়ে কি হবে? আপনাকে 2টো প্যারাসিটামল, 2টো ডাইজিন দেবে, দিয়ে ফেরত দিয়ে দেবে, দিয়ে বলবে রেফার টু আদার হসপিটাল। আপনি ঘুরতে থাকুন, ঘুরতে ঘুরতে একসময় মরে যান, কিচ্ছু যায় আসে না। অথচ দেখুন SSKM এর মতো হসপিটালে সব সময় আপনার বেশ কিছু বেড ফাঁকা রেখে দেওয়া হয়, মানুষ ভর্তি করা হয়। VIP কেস প্রচুর ঘটে। যে খরচগুলো করা হচ্ছে সরকারের, সেগুলো সাধারণ মানুষের জন্য করা হচ্ছে। যদিও সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি মানুষের সমান অধিকার। আজকে স্বাস্থ্যসাথী বেড বলে যে বেডগুলো দেওয়া হচ্ছে, সেই বেডগুলোর প্রপার ইউটিলাইজেশন হচ্ছে বলতে গেলে শেষ হবে না সারাদিনে। নৈরাজ্য এবং সোজা কথা বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কন্ট্রোল নেই। আরও সুপার যদি একটু তিনি সচেতন হন, একটু বিরোধে কথা বলেন, বদলি, সে বদলির জুজু দেখে সে কিছুই করে না, যা আছে চলুক, এইভাবেই চলছে, মানুষ মরছে, ডেঙ্গু হচ্ছে, কলেরা আসছে, শেষ কোথায় অর্চনা দিয়ে? এর শেষ না। এই প্রশাসন, এই পুলিশ, এই মানে আমার মুখে একটা অন্য কথা আসছিল, মানে মাথার একটু ব্যালেন্স যার কম, সেরকম একজন স্বাস্থ্যমন্ত্রী, তার হাত থেকে স্বাস্থ্য ব্যবস্থা না সরিয়ে নিলে এই স্বাস্থ্য ব্যবস্থা মানুষ বাঁচবে না। পশ্চিমবঙ্গের বহু শিশু মায়ের মৃত্যু হবে, বহু শিশুদের অকালে মরতে হবে, বহু রোগী হাসপাতালের দরজায় দরজায় ঘুরতে ঘুরতে মারা যাবেন, বহু লোক বিনা চিকিৎসায় অর্ধ চিকিৎসায় যাবেন, এবং বহু নানা ধরনের ভুল অপারেশন থেকে প্রত্যেকটা জিনিস এটা গা সওয়া হয়েছে। এবং ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যায় বলা সত্ত্বেও কিন্তু সেই জায়গায় গেলেও কিন্তু ওষুধ পাওয়াও যাচ্ছে না, এই অভিযোগ উঠছে। এই তো আরেকটা গল্প। এটা হলো ন্যায্য মূল্যের দোকান বড় ফলাও করে তিনি প্রচার করলেন। আপনি বলতে পারেন এসব বাগদি মার্কেটের এক্সপায়ারি ওষুধগুলো এনে এরা কমিশন দেয়, 82% অফ করে দেয়। আপনি একটা ওষুধ দেখাতে পারবেন যেটা DGCA অ্যাপ্রুভ, কোয়ালিটি কন্ট্রোল আছে?
যে ওষুধটা খেয়ে আপনার কাজ হচ্ছে, একটা অ্যান্টিবায়োটিক, একটা পেন কিলার, একটা সাধারণ ওষুধ NSAID দেখান যে ওষুধটার গুণগত মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসি লাইসেন্সে বা তাদের কোয়ালিটি কন্ট্রোলে, ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া, তারা বলবে যে হ্যাঁ এর গুণমানগত ঠিক না, নেই। প্রধানমন্ত্রী যে আমাদের জনাসধি, সেখানে যে জেনারিক মেডিসিন বিক্রি হয়, সেই জেনারিক মেডিসিনগুলো কিন্তু DGCA স্ট্যাম্প লাগানো অ্যাপ্রুভ, অর্থাৎ কিনা যে কোনো সময় আপনি কোয়ালিটি কন্ট্রোল করলে তার কোয়ালিটি আপনি একটা ব্র্যান্ডেড মেডিসিনের কোয়ালিটি পাবেন, যেগুলো এই ন্যায্য মূল্যের দোকান, এই দোকানে আপনি এই কোয়ালিটির মেডিসিন পাবেন। সুতরাং মানুষকে প্রতারিত করা হচ্ছে প্রতিনিয়ত নতুনভাবে, নতুন নতুন রাস্তা বের। এই যে নতুনভাবে মানুষকে প্রতারণা, মানুষও ভাবছে, বাংলার মানুষ প্রথমে ভাবছে যে, কিন্তু অর্চনাদি এখানেই প্রশ্ন, এত স্ক্যাম, এত বোকা বানানো বা এত কিছু, মানে লাগাতার 2 বছরে হাজার হাজার স্ক্যাম এসছে, মন্ত্রীরা জেলে, আমলারা জেলে, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও তো এই 2024-এর নির্বাচন হলো, সেই নির্বাচনেও তো মানুষ দেখলাম ম্যান্ডেট দিল, আশীর্বাদ করলো, তাহলে কোথাও কি সাধারণ মানুষের এই জায়গাটায় একটা জিনিস একদম সত্যি কথা যেটা, সেটা হলো দেখুন অন্য কোনো রাজনৈতিক দল থার্ড পার্টি দিয়ে এরা যেটা করছে, কি পিকে না কি নামের একজন থার্ড পার্টিকে দিয়ে, এজেন্সি দিয়ে, তাদের দিয়ে নতুন নতুন কৌশল বের করা, নতুন নতুন কৌশলে নতুন নতুন ভাবে ভোট করা। EVM মেশিন আগের বার সকলে বলছিল ব্যাটারিতে চার্জ থাকে না, নতুন কৌশল এক একবার এক এক রকম। এবারে আপনি যেটা লক্ষ্য করেছি, গতবারে যেটা ছিল কাউন্টিং, সকালবেলা প্রচার করে দিল তৃণমূল সব জিতছে 12টা সাড়ে 12টার মধ্যে। আমি নিজে লড়েছিলাম 21-এ, আমি দেখলাম আমি দমদমে একটা ভালো মার্জিনে জিতছি। আমি দেখলাম 12টা নাগাদ আমার সব ফাঁকা হয়ে গেল, কেউ কাউন্টিং নেই। তারপরে আমি হাঁটতে লাগলাম, কাকে চ্যালেঞ্জ করবো, কেউ নেই। আর ওদের বাড়ি ফেরাটা মুশকিল হয়ে গেছিল, ফেরার সময় মানে সেই বোম বারুদ এইসব চলছিল, বড় বড় নেতারা রাস্তায় নেমে গেছে। তো এইটা একটা কৌশল ছিল। অন্তত গতবারে আপনি খুব কম হলেও 50 থেকে 60খানা বুথে অ্যাসেম্বলিতে আমরা বিলো 5000 ভোটে হেরেছি। তো সেইগুলোকে আপনি যে এর ফল নয় বলতে পারছি। এবারে আরেক কৌশল, এবারে হয়েছে কি, আমি যেটা লক্ষ্য করছি, ইট ইজ মাই অবজারভেশন, মেবি রং, সেটা হলো ধরুন সন্দেশখালী, আমরা প্রায় 80টা ওয়ার্ডে আমরা জিতছি, কোনোটায় 15, কোনোটায় 20, কোনোটায় 50, কোনোটায় 100, কোনোটা 200, তৃণমূলের থেকে বেশি পেয়েছে। কিন্তু মাইনরিটি যেখানে আছে সেই 3টে বা 5টা বুথ, সেখানে কিন্তু 100% মুসলিম বুথ, অর্থাৎ কিনা ওরা 1000 ভোটে লিড দিচ্ছে। এই 1000 করে ওরা 5টাতে 5000, আর আমরা 50টাতে 50 করে 250, তাহলে কারা জিতছে? জিতছে ওরা। এই যে নতুন ট্রিক, এই ট্রিকটা আমরা আয়ত্ত করতে পারিনি। তো এজেন্সি দিয়ে নতুন করে বুদ্ধি নিয়ে, কাউন্টিং এজেন্ট, এজেন্সি সব কিছু, আমাদের ছেলেরা তো সেইভাবে তৈরি নয়। আমরা ভোট মানুষ দেয় বিজেপি, কিন্তু ভোটটা করাতে জানি না। ভোট করে ভোট তুলে ঘরে আনা যে একটা আর্ট, সেই আর্টে টেকনিক্যাল প্রসেস আছে একদম। এই জিনিসটা CPM এর যারা হারমান টারমান ছিল, যারা চলে গেছে, তারা সব এখন তৃণমূলের পূর্ণকালীন কর্তা। তারা এইসব কাজগুলো, অনিয়মগুলো পশ্চিমবঙ্গে ঘটেছিল, ঘটছে, এবং মমতা ব্যানার্জি যতদিন থাকেন এগুলো হবে। এইটা মেনে নিয়েও বলবো আমাদের ভোট বেড়েছে, আমাদের 2,34,00,000 ভোট হয়েছে। আমরা কলকাতা কর্পোরেশনের মতো, কলকাতার মতো জায়গায় আমরা 42টা ওয়ার্ডে আমরা জিতেছি। আমরা বেশ কিছু জায়গায় যেখানে সনাতনী ভোটার আছেন, সেখানে দেখুন গ্রামের দিকে রয়েছে, প্রচুর জায়গায় দেখবেন বিজেপি গ্রামে প্রচুর বুথে বেশি ভোট পেয়েছে। এটা একটা মাননীয়ার কাছে চিন্তার কারণ হয়ে গেছে যে ভোট দেবে ওখানে, আর ওনার তো এই রাজত্ব, ওনার নিজস্ব সম্পত্তি, বাকিদের উনি কিছু দেবেন না। মেরে ধরে কোমর ভেঙে যেভাবেই হোক, যারা বিজেপির ভোটার, বিজেপি করে, বিজেপির কর্মী, তাদের তিনি নিরস্ত্র করবেন, তারা যাতে উঠে দাঁড়াতে না পারে। তাদের এমন মারছে, যেভাবে মারছে আপনারা দেখছেন। পোস্টপোল ভায়োলেন্স, ঘর বাড়ি পুড়ে দেওয়া, অ্যাসবেস্টাসে গরিব মানুষের বাড়ির ছাদ উড়িয়ে দেওয়া, অটো চালাতে না দেওয়া, রেশন কেড়ে নেওয়া, পুকুরে মাছ ফেলে ধরে দেওয়া, কত রকম অত্যাচার হয়। মেয়েদের জামা কাপড় টেনে ছিঁড়ে গাছে বেঁধে পেটানো, এই যে একটা ভয়, আতঙ্ক ঢোকানো,
এর ফলে ওরা চেষ্টা করছে আগামী দিনে যাতে বিজেপির কেউ না ভোটে লড়তে সাহস পায় বা লড়াই দিতে সাহস না পায়। আর কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিজেপি এমন একটা দল যারা বিজেপিকে ভোট দেয় বা যারা বিজেপি করে তারা কিন্তু কিছু পাবার জন্য বা কিছু লাভবানের জন্য তারা একটা সুন্দর রাষ্ট্র, দেশাত্মবোধ, রাষ্ট্রবাদ নিয়ে করে। এবং এই মানুষগুলো যতই মিশিয়ে দিই আবার দেখবেন গজিয়ে উঠছে, আবার দেখবেন আমাদের কার্যকর্তা ভরে যাচ্ছে। দে ক্যানট স্টপ আস। বুদ্ধদেব ভট্টাচার্যের 235টা এমএলএ ছিল, সে আজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তাসের মতো হুড় করে ভেঙে যাবে, দেখবেন। চুরি কখনো শেষ কথা বলে না, অত্যাচার কখনো শেষ কথা বলে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টি যদি নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রবাদ নিয়ে মানুষের জন্য কাজ করে, যেটা আমি করে থাকি, আমি অবশ্যই আমরা 26-এ ভালো ফল করব এবং আমাদের সরকার গঠন। অসংখ্য ধন্যবাদ অর্চনাদি, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।